আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 9টার খবরে আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আরিফিন। মালয়েশিয়া এবং চীনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সন্ধ্যা 7:45 চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে সফর সংক্রান্ত বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। জানান, করিডোর নিয়ে চীনের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চীন ও মালয়েশিয়া দুই দেশের সঙ্গেই ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান তিনি। আমরা ইতিবাচকভাবে দেখছি। পরবর্তীতে এটা তো এখনো একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়নি, প্ল্যানিং স্টেজে যাবে এবং ফিজিবিলিটি করা হবে। বাট ইন জেনারেল আমরা তো চাই শুধু নির্দিষ্ট কোনো দেশ না, এর মাধ্যমে সাউথ ইস্টের অন্যান্য দেশের প্রতি সাথে মার্কেটের একটা অবারিত উৎসব তৈরি হবে। আসিয়ান দেশগুলোর সাথে হয়তো বাণিজ্যের প্রসার ঘটবে। রাজধানীর কাটাবনে একটি আবাসিক ভবনে আগুন লেগে 2 জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস জানায় রাত 1টার দিকে আগুনের খবর পান তারা। পরে 6টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় আহত অবস্থায় 2 জনকে উদ্ধার করা হয়। তাদের একজনকে ঢাকা মেডিকেল এবং অন্যজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হলেও বাঁচানো যায়নি। নিহতেরা আইনি সেবাদানকারী প্রতিষ্ঠানে সহকারী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। ভবনটির 12 এবং 13 তলায় ল ফার্ম দুটির চেম্বার রয়েছে, সেখানেই থাকতেন তারা। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। প্রায় 2 ঘন্টার ভিতরে অগ্নিকাণ্ডটা নিয়ন্ত্রণ করে নিয়ে আসে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করার পর দেখা যায় যে 12 D1-এর ভিতরে, ওয়াশরুমের ভিতরে 2 জন 25 বছরের যুবক আটকা পড়া অবস্থায় ছিল। তাদেরকে দ্রুত রেস্কিউ করে আমরা তাকে হাসপাতালে প্রেরণ করি। যে 2 জনকে রেস্কিউ করা হয়েছে আগুন নিয়ন্ত্রণ আসার পরে, যখন তাপ কিছুটা কমে আসছে, ওই 2 জনকে, একজনকে ঢাকা মেডিকেল কলেজের আর একজনকে বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। তো পরবর্তীতে সর্বশেষ যে সংবাদ পেলাম, আমার 2টা পার্টি ওখানে 2 হাসপাতালে আছে, 2 জনকে মারা গেছে। চট্টগ্রাম মেডিকেলে মরদেহ পরিবহন নিয়ে চলছে রমরমা ব্যবসা। মালিক সমিতির অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কাছে জিম্মি সবাই। বাইরের অ্যাম্বুলেন্স ঢুকতে না দেয়ায় চড়া ভাড়া গুনতে হচ্ছে স্বজনদের। বছরের পর বছর এমন নৈরাজ্য চললেও নেই কোনো প্রতিকার। ইবেন মিরের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাহেদ এবং নাজিমউদ্দিন। 16 জুন চট্টগ্রাম মেডিকেলে কিছুক্ষণ আগে মারা গেছেন আনিস মিয়া। তার মরদেহ নিতে হবে কুমিল্লায়, তাই অ্যাম্বুলেন্স চালক ভাড়া হাঁকান 13,000 টাকা। অথচ এই পথে প্রকৃত ভাড়া 6 থেকে 7,000 টাকা। বাড়তি ভাড়া কেন জানতে চাইলে সেই চালক দেন ভিন্ন তথ্য। আমাদেরকে বলছে এমনি 13,000 টাকা, এমনি ভাড়া হয়েছে 9,500 টাকা। এমন আরেক ব্যক্তি মারা যান বেসরকারি CSCR হাসপাতালে। স্বজনরা মরদেহ নেবেন ফেনীর সোনাগাজীতে, তাই মেডিকেলের বাইরের একটি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে পরিবার, যার ভাড়া 4,000 টাকা। যেটা আপনার প্রাইভেটে 4,000, এটা সরকারি মেডিকেলে কত টাকা নেয় সেটা বলতে পারবো না ভাই। একই গন্তব্যের জন্য একটি অ্যাম্বুলেন্স খুঁজতে আমরা যাই মেডিকেলের সামনে। চালক সমিতির সদস্যরা জানান 230 কিলোমিটার দূরত্বে যেতে প্রতি কিলোমিটার 25 টাকা, সাথে সিটি চার্জ 1500 মিলে ভাড়া পড়বে 7 বা 7,500 টাকা। কেন এত ভাড়া জানতে চাওয়ায় উত্তেজিত হয়ে পড়েন সমিতির এক সদস্য। খোঁজাখুঁজির পর একজন চালকের সন্ধান মেলে। জানান মরদেহ মেডিকেল থেকে অটোরিকশায় করে GC কিংবা প্রবর্তক মোড়ে নিয়ে গেলে সেখান থেকে পড়বে 5,000। কোম্পানি আমার বলছে 5,000 টাকা, 5,000 টাকার কমে যাবে না। তবে কিছুক্ষণ পর ক্যামেরা দেখে ভোল পাল্টান তিনিও। একটু আগেই তো আপনি বললেন না 5,000 টাকায় যাবে, ওনাকে আসতে বলেন না। উনি যাবে না। চট্টগ্রাম মেডিকেলে কোনো রোগী মারা গেলে বাইরের অ্যাম্বুলেন্স সেই মরদেহ বহন করতে পারে না। যারা নিতে আসেন তাদেরকে করা হয় হয়রানি জিম্মি, ফলে বাধ্য হয়ে বাড়তি ভাড়ায় নিতে হয় মরদেহ। কথা বলা যাবে না এখানে, যে কোনো গাড়ি জিজ্ঞাসা করবে 13,000 টাকা ভাড়া নেবে, 13-14,000 টাকা ভাড়া। বাইরে থেকে কোনো অ্যাম্বুলেন্স আইনে নেওয়া সম্ভব না। আপনি 100টা গাড়ি কল দেওয়ার আগে চাইবেন, দেখবেন আমার এখানে এই গাড়িটা কি আমার সমিতির অন্তর্ভুক্ত কিনা। যদি আমার সমিতির অন্তর্ভুক্ত হয় তাহলে আপনি এই গাড়ি পাবেন না, আদারওয়াইজ অন্য জায়গায় আপনি কল দিলে গাড়ি পাবেন। অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়ে নৈরাজ্য চললেও গেল 8 জুন উল্টো তাদের ভাড়া বাড়িয়ে দেওয়া হয় 30%। মরদেহ নিয়ে করে এমন কারবারকে চরম অমানবিক বাণিজ্য বলছেন নাগরিক সমাজ। যদিও বাইরের অ্যাম্বুলেন্স মেডিকেলে ঢুকতে না দেওয়ার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান হাসপাতালের পরিচালক। আমরা বুঝি যে এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অনেক কর্মচারীও এই বাণিজ্যের সাথে যুক্ত আছে। অনেক
শক্তিশালী প্রভাবশালী মানুষও যুক্ত আছেন। অ্যাটেন্ডেন্স যারা টাকা দিচ্ছে তাদেরকে ডকুমেন্ট সহ আনেন, আমি ওদেরকে দেখতেছি মালিক সমিতিগুলো ডকুমেন্ট সহ আসতে হতে, তাহলে তো আমার ধরতে সুবিধা হবে। চট্টগ্রাম মেডিকেল কেন্দ্রিক রোগী বা মরদেহ পরিবহনে নিয়োজিত আছে 100-র বেশি অ্যাম্বুলেন্স। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। উন্নত জীবনের আশায় রাশিয়ায় পাড়ি দিয়েছিলেন জামালপুরের 3 যুবক। এরপর একটি চক্র তাদের রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেয়, ঠেলে দেয়া হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধে। বর্তমানে তাদের কারো খোঁজ পাচ্ছেন না স্বজনরা। এর মধ্যে 2 জনের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। আপনাদের কাছে, দেশবাসীর কাছে একটাই অনুরোধ, দেশের সরকারের কাছে অনুরোধ, আমাদেরকে বাঁচান, আমাদেরকে রক্ষা করুন, হেল্প করুন। রাশিয়া থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবেই বাঁচার আকুতি জানান জামালপুরের আরমান আলী। আমরা চাই আমাদের মৃত্যুর পর যেন জানাজা হয়, এইভাবে শিয়াল কুকুরের মতো আমরা মরতে চাই না, প্লিজ। উন্নত জীবনের আশায় রাশিয়ায় গিয়েছিলেন জামালপুরের আরমান, মফিজ মিয়া, আরিফ হোসেন। সেখানে যাওয়ার 23 দিনের মাথায় পরিবারের সাথে আর যোগাযোগ হয়নি তাদের। এর মধ্যে গত 29 মে আরমান আলী এক অডিও বার্তায় জানান ড্রোন হামলায় আহত হন তিনি, আর ইউক্রেন যুদ্ধে মারা যান 2 সঙ্গী। আমাদের 16 জনের ভিতরে 5জন করে তো নিয়ে গেছে, 3 দিন 4 দিনের ভিতরে নিয়ে গেছে, 5জন 6জন কইরা। এর ভিতরে শুধু আমরা 4 জনই বাইরে আছি। পরিবারের অভিযোগ, কাজ দেওয়ার কথা বলে তাদের রুশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে একটি চক্র। অনেক চেষ্টা করেও খোঁজ না পেয়ে উদ্বিগ্ন তারা। যে দালাল চক্র তাকে পাঠায়, যে ভিসার কথা বলা হয়েছে সেই ভিসা না দিয়ে তাকে রাশিয়া সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে এবং 30 লাখ টাকা বিনিময়ে তাকে বিক্রি করে। 29 তারিখ 11টার সময় ফোন দিয়ে বলছে যে ভাই আমি মনে হয় শেষ হয়ে গেলাম, আমারে যুদ্ধে নিয়ে যাবো আজকে। যুদ্ধে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমার ভাইয়ের আর কোনো খোঁজ খবর পাই নাই। আমার সরকারের কাছে একটাই আবেদন, আমার স্বামীকে ফিরে দেওয়া হোক, আমার শিশু বাচ্চা যাতে তার বাবাকে দেখতে পারে, এতিম না হয়। ভুক্তভোগী পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা কর্মসংস্থান কার্যালয়ের কর্মকর্তা। রাশিয়ায় ড্রোন হামলায় নিহত হওয়ার যে খবরটা, সেই সম্পর্কে আসলে আমাদের কাছে সরকারিভাবে কোনো তথ্য এখনো পর্যন্ত আমার জেলা কর্মসংস্থান জনশক্তি অফিসে আমরা পাইনি। খবরটা যদি সত্যি হয় তো তার লাশ আনার ক্ষেত্রে এবং তার পরিবারের যে সকল সহযোগিতা করার ক্ষেত্রে আমরা সরকারিভাবে যে ধরনের সহযোগিতা দিয়ে থাকি জেলা কর্মসংস্থানের জনশক্তি অফিসের পক্ষ থেকে, আমরা সেই সকল সহযোগিতা সর্বোচ্চ চেষ্টা এবং সহযোগিতা করে যাব। নিখোঁজ 3 জনের জীবিত কিংবা মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নালিতা কাঠ এবং ধানের খড় দিয়ে কাগজের পাল্প বা মণ্ড তৈরিতে বাণিজ্যিক ভবিষ্যৎ দেখছেন বিজ্ঞানীরা, যা আমদানি নির্ভর পাল্পের বাজারের পরিবর্তন আনতে পারে বলে মনে করেন বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণা পরিষদ। গবেষকদের দাবি, দেশীয় উপাদানে বিনিয়োগ বাড়ালে কমবে আমদানি, বাঁচবে অর্থ। জাহাঙ্গীর আলম রতনের ছবিতে শামিমা সুলতানার রিপোর্ট। কাগজ শিল্পের প্রধান কাঁচামাল পাল্প বা মণ্ড পুরোটাই বিদেশ নির্ভর। প্রতি বছর প্রায় 100 কোটি টাকা খরচ হয় আমদানিতে। কেউ কেউ আবার পাল্পের বদলে আনেন রিসাইকেলড ওয়েস্ট পেপার। এই আমদানি নির্ভরতা কাটাতে অনেক ধরনের পাল্প নিয়েই চলছে গবেষণা। দেখা হচ্ছে কোন উৎস বাণিজ্যিক উৎপাদনের জন্য লাভজনক। এই যেমন ধানের খড় হতে পারে মণ্ডের ভালো উৎস। বিশেষ করে হাওড় এলাকার ধান থেকে যে খড় পাওয়া যায় তার থেকে তৈরি মণ্ডের গুণগত মান ভালো আসছে পরীক্ষাগারে। এমন কার্যক্রমে এগিয়ে আছে বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণা পরিষদ বা BCSIR। যে কোনো প্ল্যান্ট থেকে কিন্তু পাল্প তৈরি করা যায়, কিন্তু সব প্ল্যান্ট থেকে আমরা ইন্ডাস্ট্রিয়ালি পাল্প তৈরি করতে পারি না। এই জন্য প্রত্যেকে পুঙ্খানুপুঙ্খ অ্যানালাইসিস করতে হয়, স্টেপ বাই স্টেপ। করার পরে সেটা ফাইনালি বোঝা যাবে যে সেখান থেকে আসলে পাল্প তৈরি করা সম্ভব কি সম্ভব না। BCSIR এর ল্যাবে অযত্নে অবহেলায় বেড়ে ওঠা নালিতা গাছের সেলুলোজ নিয়েও হয়েছে গবেষণা, যেখানে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে ধাপে ধাপে হয়েছে পাল্প। এরপর সেই পাল্প থেকে হচ্ছে কাগজ, আবার সেই কাগজের মানোন্নয়নেও হয় গবেষণা। নালিতা উড থেকে খুব ভালো মানের পাল্প তৈরি সম্ভব, যেটা
আমাদের বাজার যে এক্সিস্টিং পাল্প আছে, যেগুলো সাধারণত অ্যাকাশিয়া ইউক্যালিপটাস থেকে তৈরি হয়, বাইরের দেশ থেকে আমরা আমদানি করি, সেই পাল্পের কম্পারেবল এটা। এই গবেষক বলেন, পাল্পের জন্য উপযুক্ত বনায়নে এগিয়ে আসতে হবে বন বিভাগকে। আর মন্ডের বাণিজ্যিক উৎপাদনে শিল্প উদ্যোক্তারা এগিয়ে এলে কমবে বিদেশ নির্ভরতা, বাঁচবে অর্থ। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। পাবনার প্রাণ ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের সংশোধিত ডিপিপি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। রহস্যজনকভাবে প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে শহরের প্রবাহে বাধা সৃষ্টিকারী 13টি সেতু পুনর্নির্মাণ এবং নৌপথ তৈরির কাজ। প্রকল্পের নকশা পরিবর্তনে ক্ষুব্ধ স্থানীয়রা। কোথাও পলি, কোথাও আবার আবর্জনা জমে বিপন্ন হয়েছে নদীর স্বাভাবিক প্রবাহ, সংকুচিত হয়েছে গতিপথ। এটি পাবনা শহরের মধ্য দিয়ে বয়ে চলা ঐতিহ্যবাহী ইছামতি নদী। নদীর স্বাভাবিক রূপ ফিরিয়ে আনতে 2023 সালে নেওয়া হয় বড় প্রকল্প। পরিকল্পনায় পানি প্রবাহে বাধা সৃষ্টিকারী 13টি কালভার্ট ভেঙে নির্মাণ হবে আধুনিক ও সুউচ্চ সেতু। অভিযোগ, গত জাতীয় নির্বাচনের মাত্র 7 দিন আগেই তড়িঘড়ি করে পাশ করা সংশোধিত আরডিপিপিতে হঠাৎই বাদ দেওয়া হয় সেই পরিকল্পনা। ছোট ছোট অনেকগুলো ব্রিজ পরবর্তীতে হয়তোবা মানুষের কমিউনিকেশনের সুবিধার্থে হয়তোবা করেছিল, কিন্তু নদীর নাব্যতা যদি ফিরিয়ে আনা হয়, নদীকে যদি আগের মতো আগের জায়গায় নিয়ে যাওয়া হয়, তাহলে কিন্তু সেই ব্রিজ কখনোই থাকার কথা নয়। 23টি ব্রিজের মধ্যে 13টা ব্রিজ এখান থেকে কেটে নেওয়া হয়েছে, যা এই নির্বাচনের মাত্র 7 দিন আগে। এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। শুধু পুরাতন ব্রিজই নয়, এই প্রকল্পের আওতায় নতুন নৌপথের পরিকল্পনাও বাদ দেওয়া হয় নকশা থেকে। এতে ক্ষুব্ধ শহরবাসী। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, আমাদের বৃষ্টি হলে পানির খুব কষ্ট। নতুন যদি ব্রিজ না হয়, নিচ দিয়ে নৌকা চলাচল করতে পারবে না, পানির প্রবাহটা বন্ধ হয়ে যাচ্ছে। ব্রিজগুলো নোংরা অবস্থায়, বারবার ওই পানি দূষণ অবস্থায় বন্ধ হয়ে যায়। সরকারের কাছে অনুরোধ জানাই, আমাদের জনগণের ভোগান্তি কমানোর জন্য যে প্রকল্প আগে বাস্তবায়ন করা হয়েছিল, ওইটাই যেন আমাদেরকে আবার ফিরিয়ে দেয়। যদিও সব সংকট কাটিয়ে নতুন করে পরিকল্পনার আশ্বাস দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। শহর অংশে আমাদের যে 5 কিলো আছে, সেটারও 3.5 কিলোমিটারের মতো আংশিক খনন করেছি। বাকিটা আমরা টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউতে কাজের সিকোয়েন্স অনুযায়ী খনন করতে হবে। বিধায় এখানে আমরা এটা করার পরে আস্তে আস্তে আগাবো আর কি। সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়িত 1554 কোটি টাকার এই মেগা প্রকল্পের মেয়াদ 2027 সালের জুন পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ভেনেজুয়েলায় আঘাত হানা 2টি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত 920 জনের মরদেহ উদ্ধার হয়েছে। আহত অবস্থায় উদ্ধার হয়েছেন 3360 জন। রাজধানী কারাকাসে খালি হাতে ধ্বংসস্তূপ ছড়িয়ে চলছে উদ্ধার কাজ। ক্ষতিগ্রস্ত এলাকায় আন্তর্জাতিক উদ্ধারকারী দল এবং প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর মোতায়েন করা হয়েছে। সরকারি হিসাবে ভূমিকম্পে 383টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে 13টি হাসপাতাল এবং 25টি শপিং সেন্টার। বুধবার রাতে মাত্র 1 মিনিটের ব্যবধানে 7.2 এবং 7.5 মাত্রার 2টি ভূমিকম্প আঘাত হানে। দ্বিতীয় ভূমিকম্পটি 1900 সালের পর ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী হিসেবে উল্লেখ করা হচ্ছে। হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার জবাবে ইরানের শক্তিশালী হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বলছে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। এদিকে হরমুজ প্রণালীর কাছে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় কাতার এনার্জির চার্টার করা এলএনজি ট্যাঙ্কার উমসলাল পথ পরিবর্তন করেছে বলে জানিয়েছে জাহাজ পর্যবেক্ষণ সংস্থা কেপলার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল এবং লেবানন একটি কাঠামোগত চুক্তি সই করেছে। একই সময়ে গাজা এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় আরও কয়েকজন নিহত হবার খবর পাওয়া গেছে। এই ছিল সকাল 9টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।